নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের ইউরিনে আমরা যে ইউরিন টেস্ট করি সেই ইউরিনে কোন কোন জিনিস পাওয়া গেলে আমাদের একটু চিন্তার বিষয় বা একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাই যাই হোক, এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কি করব না করব। তাই ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথমেই শুরু করি গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ বেড়ে গেলে আমরা মেডিকেলি বলি কি গ্লাইকোসুরিয়া হয়েছে। তো সাধারণত আমাদের ইউরিনের মানে 150 মিলিগ্রাম পার ডে অবধি ইউরিন আসতে পারে। এবার কখন এই গ্লাইকোসুরিয়াটা হয়, গ্লুকোজটা কখন বেড়ে যায়? প্রথমেই বলি ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে তাদের কিন্তু মানে সুগার লেভেলটা বেশি থাকে বলে, প্লাজমাতে সুগার লেভেলটা বেশি থাকে সেক্ষেত্রে, বা কোনো রেনাল ডিজিজের ক্ষেত্রেও কিন্তু ওটা হতে পারে। আরেকটা কখন হয়, ধরুন অ্যালিমেন্টারি গ্লাইকোসুরিয়া বলে একটা কথা আছে। মানে ধরুন যে ডায়াবেটিস পেশেন্টরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ডায়েট নিয়েছে, মানে যেটা তাদের নেওয়া উচিত নয়, বা দুপুরবেলা খুব ভরপেট ভাত, যেটা বাঙালিরা করে, ভাত আলু এগুলো মানে খুব এক্সেস পরিমাণ কার্বোহাইড্রেট ডায়েট নেওয়ার পর তখন দেখা যায় যে তার ইউরিনে হঠাৎ করে গ্লুকোজের পরিমাণটা তারপরে বেড়ে যেতে থাকে। সেটাকে আমরা বলি কি অ্যালিমেন্টারি গ্লাইকোসুরিয়া। আরেকটা হতে পারে কি আমাদের নার্ভাস গ্লাইকোসুরিয়া। কি আছে সেটা, যদি অ্যাড্রেনালিন থেকে গ্লাইকোজেনোলাইসিস হয়ে ব্লাড সুগারটা খুব বেশি পরিমাণে বাড়তে থাকে, তার জন্য কিন্তু হতে পারে। আরেকটা হতে পারে এন্ডোক্রাইন গ্লাইকোসুরিয়া, যেটা হয় কি, যেটা হতে পারে গ্রোথ হরমোনের বাড়ার জন্য, কর্টিসল বাড়ার জন্য, বা ইনসুলিন লেভেল কমে যাওয়ার জন্য, এগুলোর জন্য হতে পারে গ্লাইকোসুরিয়া। এটা তো গেল একটা গ্লুকোজের কথা। এবার দ্বিতীয় আসি কি প্রোটিন। অনেকেই আমরা বলি যে ইউরিনে প্রোটিন আসছে। নর্মালি আমাদের 150 মিলিগ্রাম অবধি প্রোটিন পাওয়া যায় টেস্ট করলে। আর যদি এটা বেড়ে যায় তখন বলে কি, যদি বেশি আসতে থাকে সেটাকে বলে প্রোটিন ইউরিয়া, আমরা মেডিকেলি বলি প্রোটিন ইউরিয়া। তো যদি বলে প্রি রেনাল কজ, বা যেটা যদি বলি, অনেক সময় দেখুন আমাদের যেটা বলি কি এক্সেস বেঞ্চ স্টোন প্রোটিন বলে একটা প্রোটিন আছে যেটা পাওয়া যায়। আর অনেক সময় কি হয়, আমাদের প্রেগনেন্সিতেও কিন্তু সামান্য পরিমাণে প্রোটিন ইউরিনে আসে, সেটাতে কিন্তু কোনো কিডনির প্যাথোলজি নেই, কিছু পরিমাণ প্রোটিন আমাদের আসতে পারে। বেনস্টোন প্রোটিনটা যেটা বলতে যাচ্ছিলাম, কখন পাওয়া যায়, আপনার যদি মাল্টিপল মাইলোমা থাকে তো তখন বেনস্টোন প্রোটিনটা পাওয়া যায়। আর কখন আপনার প্রোটিন পাওয়া যায়, ধরুন আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, ঠিক আছে, বা ধরুন বা সিকেডি পেশেন্টের ক্ষেত্রে প্রিভিয়াসলি তখন ডিটেকশন করার হবে, বা ধরুন আপনার অনেক সময় ইউটিআই হলেও এই সময় পাওয়া যায়। যাই হোক, প্রোটিন ইউরিয়াকে আমরা অনেক রকমভাবে ক্লাসিফাইড করতে পারি। একটা গ্লোমেরুলার কজ, একটা টিউবিউলার, একটা ওভারফ্লো, নানানভাবে করতে পারি। এবার আসি কিছু, ধরুন কাস্ট, এটাও কিন্তু কোনো কোনো সময় যদি হাই অ্যামাউন্টে পাওয়া যায় সেটাও কিন্তু খুব চিন্তার বিষয়। এবার আসি কিটোন বডি, এটাও বলি প্রথমে কিছু ট্রেস অ্যামাউন্ট আমাদের থাকতেই পারে ইউরিনে, সেটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় নয়। কিন্তু বাড়ে কোন সময় কিটোন বডিটা, আপনার যখন ডায়াবেটিস থাকে বা আপনি স্টারভেশন না খেয়ে আসেন, তখন কিন্তু কিটোন বডি বাড়তে থাকে। যদি কিটোন বডি ইউরিনে পাওয়া যায় তখন আমরা সেটাকে বলি কিটোন ইউরিয়া। কিটোন বডি বলতে ধরুন আপনার অ্যাসিটোন বা অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড বা বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, এইগুলোর কথাও কিন্তু আপনি ভাবতে পারেন। এবার যেটা আসবো হলো পঞ্চম নম্বর, আমরা 5th নাম্বারে কোনটা নিয়ে চিন্তিত হতে পারি, যদি আপনার ইউরিনে ব্লাড থাকে। ধরুন মাইক্রোস্কোপে যদি দেখা যায় যে স্মল অ্যামাউন্ট অফ আরবিসি পাওয়া গেছে, তাহলে আমরা তখন সেটাকে বলবো কি মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। এটা আপনার পাওয়া যায় অ্যাকিউট যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় তখনও পাওয়া যায়। আর এক্সেস ব্লাড যদি আপনার ইউরিনে আসে তখন তো আপনার ইউরিনটা লালই হবে, ফ্র্যাঙ্ক হিমাচুরিয়া। এটা অনেক সময় রেনাল স্টোন বা ম্যালিগনেন্সি থাকলে বা কোনো ইনজুরিতেও পাওয়া যায়। এবার আসি হলো 6 নম্বর জিনিসটা হচ্ছে যদি বাইল পাওয়া যায়। নর্মালি আমাদের ইউরিনে একটু ইউরোবিলিনোজেন থাকে, কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসে হলে তখন কিন্তু আমাদের ইউরিনে বাইল সল্টস আর পিগমেন্টস এটা কিন্তু থাকবে, বা কনজুগেটেড বিলিরুবিনও পাওয়া যাবে। আর এবার আসি কি 7 নম্বর কোনটা নিয়ে বলবো কি এথ্রিয়াল সালফেট বা ইন্ডিকান্স। এটা কি দুটো আছে এরকম ধরনের ইথ্রিয়াল সালফেট, একটা হলো ইন্ডক্সিয়াল আর স্ক্যাটক্সিয়াল। এই দুটো কিন্তু আমাদের যে প্রস্রাবের দুর্গন্ধের জন্য কিন্তু এরা দুজনেই কিন্তু দায়ী।
কিন্তু এটা কখন বাড়ে, ধরুন আপনার খুব সিভিয়ার কনস্টিপেশন হয়ে আছে, তখন কিন্তু এই দুটো ইথ্রিয়াল সালফেটস খুব বেড়ে যেতে পারে। যাই হোক, আর যদি বলি কিছু হরমোন বা মেটাবোলাইটস বা ক্রিয়েটিন মানে সাধারণত পাওয়া মানে কি বলবো, মানে ধরুন ইউরিন এটা পাওয়াই যায় না, খুব সামান্য পরিমাণে যখন কি মাসেল ওয়েস্টিং হয় বা তখন বা ধরুন থাইরোটক্সিকোসিস এইরকম কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়েটিনটা পাওয়া যেতেও পারে। আর ধরুন যদি এটা বলছিলাম আর কি হরমোন মেটাবোলাইটিস মানে মোস্ট অফ দ্য হরমোন যেগুলো পাওয়া যায় ইউরিনে, তার মধ্যে হলো কি মানে খুব ইম্পর্টেন্ট যদি আমরা বলি সেটা হলো 17 কিটোস্টেরয়েড। এটা মানে অ্যান্ড্রোজেন্স থেকে আসে। তো ফিমেলদের ক্ষেত্রে এটা সোর্স হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আছে, কিন্তু মেলদের ক্ষেত্রে এটা দুভাগে ভাগ হয়ে যায়। মেলদের ক্ষেত্রে 2/3 আসে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আর 1/3 আসে এটা টেস্টিস থেকে। তো এই জিনিসগুলো সংক্ষেপে আমি আলোচনা করলাম। এই জিনিসগুলো যদি পাওয়া যায় তখন একটু নিকটবর্তী আপনার কোনো চিকিৎসকের, এবার ইউরিনে যে মাইক্রো অর্গানিজমগুলো পাওয়া যায় ইউটিআই হলে, সেগুলো নিয়ে না আমি একদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর যদি মানে মাইক্রোস্কোপি এক্সামিনেশন করি এমন কিছু কাস্ট, যেমন হ্যালিন কাস্ট বা গ্র্যানিউলার কাস্ট বা আরবিসি কাস্ট, এগুলো মানে সলিডিফাইড প্রোটিন আমরা বলি, হলো কি মেডিকেলি বলি সলিডিফাইড প্রোটিন, এগুলোকে প্রেজেন্ট থাকে। মানে কিছু এপিথেলিয়াল সেলস পাওয়া যেতে পারে, বা ধরুন পাস সেলস যেটাকে বলি, পাস সেলসটা কখন পাওয়া যায়, কিছু ডেড লিউকোসাইটসও আপনাদের ইউরিনে পাওয়া যেতে পারে, বা এইরকম কিছু জিনিস পাওয়া যেতে পারে। তো এগুলো কোনোটা লেভেল যদি মানে বেশি থাকে বা প্রচুর পরিমাণে আপনি দেখছেন কি ইউরিন টেস্ট করলে পাওয়া যাচ্ছে, তখন কিন্তু নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। নমস্কার।